প্রথমে আমি আলোচনা করব মনোযোগের বৈশিষ্ট্য, যেটাকে ইংলিশে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাটেনশন। মনোযোগের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমি পরপর বলবো। ক, মনোযোগ একটা ইচ্ছামূলক মানসিক প্রক্রিয়া। যেহেতু এই মানসিক প্রক্রিয়াটিকে একটা বিশেষ দিকে চালিত করতে হয়, এই প্রক্রিয়া চেতনা বস্তুর উপরে কেন্দ্রীভূত করে বস্তুর ধারণাকে সুস্পষ্ট করে। অর্থাৎ আমরা যে বিষয়ের উপর মনোযোগ দিই সেই বিষয়টাকেই আমরা বুঝতে পারি। খ, মনোযোগ নির্বাচনধর্মী, সিলেক্টিভ। একটা মাত্র বিষয় নির্বাচন করা ও অপরগুলোকে বর্জন করা বা চেতনার ক্ষেত্র থেকে অপসারিত করাই হলো মনোযোগের ধর্ম। যেমন কোনো ছাত্র যখন পাঠ্য বিষয়ের উপর মনকে নিবদ্ধ করে, তখন সে অন্যান্য বিষয় যেমন পথ দিয়ে গাড়ি চলার শব্দ, পাখির ডাক, নানা রকম গোলমালের শব্দ, এগুলো কিন্তু চেতনার থেকে সম্পূর্ণভাবে বর্জন করে থাকে। গ, মনোযোগের মধ্যে দুটো দিক রয়েছে, একটা হচ্ছে সদর্থক দিক আর আরেকটা হচ্ছে নঅর্থক দিক, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ। যে বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া হয় সেটা হলো সদর্থক দিক, আর অপর যে বিষয় থেকে মনকে সরিয়ে নেওয়া হয় সেটা হলো নঅর্থক দিক। আমার যখন যে বিষয়টার উপর গুরুত্ব বেশি দেব সেটাই হচ্ছে পজিটিভ, এবং যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হবে সেটাই হচ্ছে পজিটিভ, আর যেগুলো গুরুত্বহীন সেগুলোকে আমি সরিয়ে দেবো, অর্থাৎ সেইগুলো হবে আমার কাছে নেগেটিভ দিক। ঘ, মনোযোগের ক্ষেত্র খুব সীমিত বা সংকীর্ণ। যেহেতু একই সময় মাত্র কয়েকটা বিষয়ের প্রতি আমরা মনোযোগী হতে পারি। অবশ্য এইটা নিয়ে সমালোচনা রয়েছে, একই সময় আমরা কতকগুলো বিষয়ের প্রতি মনোযোগী হতে পারি। উত্তরে কেউ বলেন এক, আবার কেউ বলেন আমরা আসলে একের অধিক বিষয়ের উপর আমরা মনোযোগ দিতে পারি না। অনেকে হয়তো বলছেন যে দুটো বিষয়ের উপরও মনোযোগ দিতে পারি, কিন্তু রিয়েল যদি হয় তাহলে আমরা কিন্তু যদি কোনো একটা বিষয় যদি সঠিকভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা পার্টিকুলারভাবে দেখা যায় যে আমরা একটা বিষয়ের উপর খুব ভালোভাবে মনোযোগ দিতে পারি। অন্যান্য বিষয়গুলো সেগুলো আমাদের মনের সামনে এলেও সেটা কিন্তু আমরা সেইভাবে আমরা কিন্তু কখনো আমরা মনোযোগ দিতে পারি না। মনোযোগ হলো অস্থির এবং সঞ্চরণশীল। মনোযোগ অস্থির ও সঞ্চরণশীল। মনোযোগ বস্তু থেকে বস্তুতে ঘুরে ঘুরে বেড়ায়। সাধারণত কয়েক সেকেন্ডের বেশি কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আমরা মনকে নিবদ্ধ রাখতে পারি না। একটা পরীক্ষণের মাধ্যমে বিষয়টা জানা যায়। যদি একটা ঘড়ি কানের কাছে ধরা যায়, আমরা ঘড়িটার টিকটিক শব্দ শুনি এবং মনে হয় শব্দ একবার তীব্র হচ্ছে এবং ক্ষীণ হচ্ছে। আসলে আমাদের মনোযোগের অস্থিরতা ও সঞ্চরণশীলতার জন্য এই রকম হয়ে থাকে। মনোযোগ অস্থির এবং সঞ্চরণশীল হলেও একটা ধারাবাহিক এবং একত্ব বিশিষ্ট ক্রিয়া। কতকগুলো বর্ণ বা সংখ্যার প্রতি একসঙ্গে মনোযোগী হলে বিষয়গুলো ধারাবাহিকভাবে এবং ঐক্যবদ্ধভাবে দেখা যায়। মনোযোগ হলো অনুসন্ধানী, এক্সপ্লোরেটরি। মনোযোগ নিত্য নতুন নতুন বিষয়বস্তুর অনুসন্ধান করে বেড়ায়। সাধারণত বিষয়বস্তুতে নতুনত্ব বা অভিনবত্ব না থাকলে সে বিষয়ে মনোযোগ আকর্ষণ করতে পারে না। বৈচিত্র্য খুঁজে বেড়ানোই হলো মনোযোগের ধর্ম। মনোবিদ উডওয়ার্থের মতে মনোযোগ হলো সচল, কারণ এ হলো অনুসন্ধানী, অনবরত নতুনকে নিয়ে এ পরীক্ষা করতে চায়। সুতরাং মনোযোগের তার হচ্ছে সবসময় দৃষ্টি আকর্ষণ করবে কোনটা নতুন রয়েছে, নতুন নতুন বিষয়গুলোর দিকে কিন্তু তার একটা অভিনবত্ব খুঁজে বেড়াবে এবং সে নতুনত্বের দিকে ছুটে বেড়াবে। জ, ধারণাকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করে তোলে। মনোযোগ উদ্দেশ্যমূলক ক্রিয়া। মনোযোগ জ্ঞেয় বস্তুর অস্পষ্টতা দূর করে এবং তাকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করে তোলে। মনোযোগ সুস্পষ্ট ও সুনির্দিষ্ট চেতনার কারণস্বরূপ, কিন্তু তাই বলে মনোযোগ সুস্পষ্ট চেতনার সঙ্গে অভিন্ন নয়। সুস্পষ্ট চেতনার সঙ্গে কখনোই এটা মনোযোগটা কখনো অভিন্ন হবে না। পারম্পর্য অনুযায়ী সম্বন্ধ স্থাপন। মনোযোগ হলো এমন একটা মানসিক প্রক্রিয়া যা বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে সম্বন্ধ স্থাপন করে। যদি ক, খ, গ, ঘ
এই 4টে বিষয়ের প্রতি আমরা বারবার মনোযোগ হই, তাহলে যে পারম্পর্য অনুযায়ী তাদের প্রতি মনোযোগী হব, সেই পারম্পর্য অনুযায়ী তাদের মধ্যে একটা সম্বন্ধ স্থাপিত হবে। সুতরাং এই যে পারম্পর্য, এই বিষয়টা কিন্তু মনোযোগের ক্ষেত্রে একটা খুব ভাইটাল দিক গ্রহণ করে। ইঙো বিশ্লেষণাত্মক ও সংশ্লেষণাত্মক। মনোযোগ হলো বিশ্লেষণাত্মক ও সংশ্লেষণাত্মক মানসিক প্রক্রিয়া। কোনো একটা গাছের দিকে মনোযোগ দিতে গিয়ে গাছের বিভিন্ন অংশ, তার কাণ্ড, তার শাখা প্রশাখা, ফল ফুল প্রভৃতি বিভিন্ন অংশের প্রতি মনোযোগ হতে পারি। আবার এই বিভিন্ন অংশের মাধ্যমে গাছের যে সামগ্রিক রূপটুকু ফুটে উঠেছে তার প্রতিও আমরা মনোযোগ হতে পারি। মনোযোগের সঙ্গে ইন্দ্রিয়ের উপযোজন। মনোযোগের ক্ষেত্রে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়বস্তুর বিশেষ উপযোজনের প্রয়োজন হয়, অর্থাৎ স্পেশাল অ্যাডজাস্টমেন্টের একটা দরকার হয়। যেমন আমার মনোযোগের বিষয়বস্তু যদি আমার পেছনে থাকে, তাহলে আমাকে ঘাড়টিকে ঘুরিয়ে সেই বস্তুটির প্রতি মনোযোগ হতে হবে। এমনিভাবে চোখে দেখার জন্য বা শব্দ শোনার জন্য সেই বিশেষ ইন্দ্রিয়ের উপর যাতে উদ্দীপকটি ক্রিয়া করতে পারে, তার জন্য আমাদের প্রস্তুত হতে হয়। এবারে আমি আলোচনা করব মনোযোগের প্রকারভেদ, টাইপস অর কাইন্ডস অফ অ্যাটেনশন। বিভিন্ন দৃষ্টিভঙ্গি অনুযায়ী মনোযোগকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হলো ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত ও ইচ্ছা বিরোধী মনোযোগ, ভোলান্টারি অ্যাটেনশন, নন ভোলান্টারি অ্যাটেনশন অ্যান্ড ইনভোলান্টারি অ্যাটেনশন। প্রথমে আমি বলবো ইচ্ছাকৃত মনোযোগ, ভোলান্টারি অ্যাটেনশন। যখন আমরা স্বেচ্ছায় কোনো বিষয়বস্তুর উপর মনোনিবেশ করি, তখনই তাকে বলা হচ্ছে ইচ্ছাকৃত মনোযোগ। ইচ্ছাকৃত মনোযোগ হলো স্বতঃপ্রসূত এবং স্বতঃপ্রণোদিত, এবং একে সক্রিয় মনোযোগও বলা যেতে পারে, অর্থাৎ এটাকে হচ্ছে অ্যাক্টিভ মনোযোগও বলা যেতে পারে। বাইরে গোলমাল চলছে, তবু কোনো ছাত্র যখন নিজের ইচ্ছা শক্তিকে প্রয়োগ করে পুস্তকে মনঃসংযোগ করে, তখন তার যে মনোযোগ, ইচ্ছাকৃত মনোযোগের এটা একটা দৃষ্টান্ত। তারপরে নিরস বিষয়বস্তুর মর্ম উপলব্ধি করার জন্য অনেক সময় আমাদের এই রকম জোর করেই কোনো বিষয়ে মনঃসংযোগ করতে হয়। নাম্বার 2, অনিচ্ছাকৃত মনোযোগ, নন ভোলান্টারি অ্যাটেনশন। যখন আমাদের মন স্বতঃস্ফূর্তভাবে কোনো বিষয়ে মনোযোগী হয়, তখন তাকে বলা হয় অনিচ্ছাকৃত মনোযোগ। এই জাতীয় মনোযোগ হলো নিষ্ক্রিয়। ঘরে বসে বই পড়তে পড়তে একটা তীব্র গন্ধ নাকে এলো, তখন তার প্রতি আমাদের মনোযোগ স্বতঃস্ফূর্তভাবে ধাবিত হলো। অনিচ্ছাকৃত মনোযোগ নির্ধারিত হয় উদ্দীপকের দ্বারা। তীব্র উদ্দীপক স্বতঃস্ফূর্তভাবে আমাদের মনোযোগ আকর্ষণ করে। নাম্বার 3, ইচ্ছা বিরোধী মনোযোগ। নাম্বার 3, ইনভোলান্টারি অ্যাটেনশন। মনোযোগী হবার ইচ্ছা নেই, তবু জোর করে কোনো বিষয়ে মনোযোগ নিবদ্ধ করা হলেই তাকে বলা হচ্ছে ইচ্ছা বিরোধী মনোযোগ। এক্ষেত্রে ইচ্ছার বিরুদ্ধে মন বিষয়বস্তুর উপর নিবিষ্ট হয়। বিষয়বস্তুটা মোটেও আকর্ষণীয় বা অপ্রীতিকর নয়, তবুও বিষয়বস্তুটা এই রকম জোর করেই মনকে আকৃষ্ট করে। যেমন অঙ্ক করার স্বাভাবিক ইচ্ছা নেই, বরং অনিচ্ছাই আছে, তবু পরীক্ষার কথা ভেবে ইচ্ছার বিরুদ্ধে তার প্রতি মনোযোগী হতে হচ্ছে। বস্তু বিষয়ক মনোযোগ এবং ভাব বিষয়ক মনোযোগ। যখন আমাদের মনোযোগ ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আকৃষ্ট হয়, তখন আমাদের মনোযোগকে বলা হবে বস্তু বিষয়ক মনোযোগ। যেমন কোনো ফুল ফল বাড়ি বা গাছের প্রতি মনোযোগ হওয়া। কিন্তু যখন আমাদের মনোযোগের ভাব ধারণা বা অনুভূতির প্রতি ধাবিত হয়, তখন তাকে বলা হচ্ছে ভাব বিষয়ক মনোযোগ। যেমন আমার মনোযোগ যখন সুখ দুঃখ প্রভৃতি অনুভূতির দিকে আমাদের যখন ধাবিত হচ্ছে, তখন সেটাই হচ্ছে ভাব বিষয়ক অনুভূতি, সেই একটা ইমেজ তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে ভাব বিষয়ের দিকে ধাবিত হচ্ছে। পরোক্ষ মনোযোগ এবং প্রত্যক্ষ মনোযোগ। বিষয়বস্তুর আকর্ষণীয়তার উপর এই শ্রেণীবিভাগের ভিত্তি। কোনো বস্তু চিত্তাকর্ষক বা আকর্ষণীয় হওয়ার জন্য যখন সহজেই আমাদের মনোযোগ তার দিকে ধাবিত হয়, তখন তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ মনোযোগ। যেমন কোনো মধুর সঙ্গীত বা কোনো অভিনব ঘটনা সহজেই আমাদের মনকে আকর্ষণ করে। যখন কোনো বস্তু নিজে নিজে চিত্তাকর্ষক বা আকর্ষণীয় না হয়েও অন্য চিত্তাকর্ষক বস্তুর সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য আমাদের মনোযোগ আকর্ষণ করে, তখন সেই মনোযোগকে বলা হচ্ছে পরোক্ষ মনোযোগ। যেমন কলম আমরা অনেক দেখেছি, কিন্তু যখন বলবো যে কলমটা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্যবহার করতেন, তখন তার প্রতি আমরা বেশি মনোযোগ হই। সেই রকম ছাত্র যখন নিরস বিষয়ের প্রতি কেবলমাত্র পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উদ্দেশ্যে মনোযোগী হয়, তখন সেই মনোযোগ হলো পরোক্ষ মনোযোগ।
ঘ বিশ্লেষণাত্মক মনোযোগ এবং সংশ্লেষণাত্মক মনোযোগ, অ্যানালাইটিক্যাল অ্যান্ড সিনথেটিক্যাল অ্যাটেনশন। মনোযোগের বিষয়বস্তুকে সমগ্র হিসাবে অবধারণ করা হচ্ছে কি হচ্ছে না তার উপরে এই শ্রেণীবিভাগের ভিত্তি। যখন কোনো বস্তুকে সমগ্র হিসাবে না দেখে তাকে পৃথক পৃথক অংশে বিশ্লেষণ করে তার প্রতি মনোযোগী হই, তখন আমাদের মনোযোগ হলো বিশ্লেষণাত্মক। যেমন একটা বৃক্ষকে তার বিভিন্ন অংশে মূল, কাণ্ড, শাখা, প্রশাখা, ফুল, ফল প্রভৃতিকে বিশ্লেষণ করে তার প্রতি মনোযোগী হওয়া হচ্ছে বিশ্লেষণাত্মক মনোযোগ। আর মন যখন কোনো বিষয়বস্তু সামগ্রিক রূপটির প্রতি মনোযোগী হয় তখন সেই মনোযোগকে বলা হচ্ছে সংশ্লেষণাত্মক মনোযোগ। সুতরাং সংশ্লেষণাত্মক মনোযোগের ক্ষেত্রে আমরা বস্তুর যে কোনো জিনিসটা দেখব, সামগ্রিক রূপটা দেখব। যেমন একটা ঘরে নানান রকম আসবাবপত্র সাজিয়ে আমরা যখন দেখি সাজানোটা কী রকম হলো, তখন সেই মনোযোগকে বলা হচ্ছে সংশ্লেষণাত্মক মনোযোগ। দৈনন্দিন জীবনে বিষয়বস্তুতে মনোযোগী হতে গিয়ে আমরা লক্ষ্য করি যে বিশ্লেষণাত্মক মনোযোগ এবং সংশ্লেষণাত্মক মনোযোগ একসঙ্গে কাজ করে থাকে। তাত্ত্বিক এবং ব্যবহারিক মনোযোগ, থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাটেনশন। যে মনোযোগের উদ্দেশ্যে কেবলমাত্র তার বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ও বিস্তারিত জ্ঞান লাভ করা হয় তাকে বলা হচ্ছে তাত্ত্বিক মনোযোগ। যেমন নিছক জ্ঞানের জন্য সুন্দরবন অঞ্চলের কোনো একটা এলাকার বিবরণের প্রতি মনোযোগী হওয়া। আর যে মনোযোগের উদ্দেশ্যে শুধুমাত্র বিষয়ের জ্ঞান লাভ নয়, কোনো কার্যকরী ফল লাভ করা তাকে ব্যবহারিক বা কার্যকরী মনোযোগ বলে। যেমন সুন্দরবন অঞ্চলের কোনো একটা বিশেষ এলাকায় চাষাবাদ করার জন্য তার বিবরণে মনোযোগী হওয়া ব্যবহারিক মনোযোগের উদাহরণ। সুতরাং বাস্তবে যে কাজটা করা হচ্ছে এবং সেইটাকে যখন রূপ দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে ব্যবহারিক মনোযোগের উদাহরণ। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।